ওকে, সো যেহেতু পারফরমেন্স অ্যানালাইসিস, সো আমরা এটা দেখতে চাই যে মানে সিচুয়েশন বা আমাদের অ্যাচিভমেন্টটা ফেভারেবল ছিল কিনা বা আনফেভারেবল ছিল কিনা। তো ওগুলো আইডেন্টিফাই করার জন্য কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আমরা আগে আলোচনা করছি। সেম ওই একই ধরনের ম্যাথ আসবে। তো আমরা প্রথম দিকে দেখেছিলাম ম্যাটেরিয়ালস নিয়ে। ডিরেক্ট ম্যাটেরিয়ালসের কি কি ধরনের ভ্যারিয়েন্স হয়, সাধারণত রেট ভ্যারিয়েন্স, রেট বা প্রাইস ভ্যারিয়েন্স এটা। আর একটা হচ্ছে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের আর একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আবার লেবারের ক্ষেত্রেও জাস্ট ওই একই আইটেমেই আপনার মেজারমেন্টটা করি আমরা সাধারণত, যে লেবার রেট বা প্রাইস ভ্যারিয়েন্স অ্যান্ড অলসো লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, যেটা কিনা বলা হয় কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। কোয়ান্টিটি মিনস যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমার টোটাল লেবার আওয়ার আমার বাজেটেড কত ছিল আর আমার প্র্যাকটিক্যালি কত লাগছে, এখানে আমার ফেভারেবল বা আনফেভারেবল ইস্যুসটা কি। সিমিলারলি ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রেও তাই। ম্যাটেরিয়াল যেহেতু ম্যাটেরিয়াল তো এটা কোয়ান্টিফাই করারই বিষয়, যেহেতু এটা আইদার আপনি ওয়েট করতে পারেন অথবা ইউনিট বেজ হতে পারে, কত কেজি অথবা কত ইউনিটস। একইভাবে কোয়ান্টিটিরও ভ্যারিয়েন্স হতে পারে। এবং কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করার যেটা উদ্দেশ্যটা হলো আপনি কতটা ইফিশিয়েন্টলি ম্যাটেরিয়াল ইউজ করতে পারতেছেন। আমরা 51 নাম্বার কেসটা দেখবো, এটা ওই ধরনেরই একটা প্রশ্ন। 51 units material used to produce, আচ্ছা না এটা ঠিক না, আছে সামনে আর কি। তো দেখি কেসগুলো। So Chemkin uses a standard costing system in the manufacture of its single product. The 35,000 units of raw materials in inventory were purchased for $105,000, and 2 units of raw materials are required to produce 1 unit of final product. একটা finished goods এর জন্য লাগে 2 ইউনিট করে raw materials. Okay. In November, the company produced 12,000 units of product. In November, 12,000 company produced 12,000 units of product. That means এই 12,000 টা হচ্ছে আপনার finished goods. The standard cost of material allowed for the output was $60,000. The standard cost, এখানে standard cost means the budgeted cost, and there was an unfavorable quantity variance. এবং ফাইনালি যে মেজারমেন্টটা দেখা গেছে সেটা it was unfavorable. আর এটা আমরা কাজ করতেছিল ম্যাটেরিয়ালস নিয়ে। তো প্রশ্নটা হচ্ছে the units of material used to produce November output total. অর্থাৎ প্রশ্নটা হলো কতটুকু র ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে, যেখানে কিনা আনফেভারেবল ছিল, ভ্যারিয়েন্সটা আনফেভারেবল ছিল 2500। সো আমরা এটা কিভাবে বের করতে পারি? আচ্ছা, আমি প্রথমে ফর্মুলাটা ফেলি, তারপর আমি বাদ বাকি আলোচনা করতেছি। এটার রুট কেসটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল efficiency variance এর কেস। এটা ম্যাটেরিয়ালস efficiency variance অথবা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বলতে পারেন। এটা আরেকটা নাম আছে হলো কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করতে গেলে ফর বোথ কেস ম্যাটেরিয়াল অর লেবার একই ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলাটা খেয়াল করেন তাহলে পেয়ে যাবেন। অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড
সংক্ষেপে AQ, actual quantity used minus standard quantity allowed, যেটা কিনা বাজেটের যেটা আছে বা তার আসলে যে যতটুকু প্রডিউস করছে তার জন্য ম্যাক্সিমাম সে কতটুকু ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য অ্যালাউড ছিল সেইটা ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস নট অ্যাকচুয়াল প্রাইস বা রেট, এটা রেট পার ইউনিট, কিন্তু এটা standard price per unit or standard rate per unit equals to variance, কোন variance? Material efficiency variance. আর আপনার প্রশ্নটা কি চাইছে দেখেন, the units of material used to produce November output. নভেম্বরের আউটপুট ছিল কত? 12,000 ইউনিটস। 12,000 ইউনিটস এর জন্য আপনি যতটুকু ম্যাটেরিয়াল ইউজ করছেন সেই ম্যাটেরিয়ালস এর কোয়ান্টিটিটা কত ছিল? দ্যাট মিন্স সবকিছুই আছে, এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা নাই। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা কি আমরা বলতে পারি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত? আমার 1000 ইউনিট। আচ্ছা, AQটা নাই, দিস ইজ প্রশ্নবোধক, বাট তাহলে আরেকটা ইনফরমেশন অন্তত থাকা দরকার ইকুয়েশনটাকে ফুলফিল করতে গেলে। সব ইনফরমেশন অ্যাবসেন্ট থাকলে তো আসলে ক্যালকুলেশন করা সম্ভব না। হয়তো ডিরেক্টলি থাকে অথবা ইনডিরেক্টলি থাকে, আমাদের হয়তো একটু কাজ করে বের করে আনতে হয়। আচ্ছা দেখেন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা কিনা দিস ইজ অ্যালাউড কোয়ান্টিটি, সোজা কথা। অ্যালাউড কোয়ান্টিটি কত হতে পারে? কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালস, নট ফিনিশড গুডস। তার মানে we are allowed to use, আমি এত টাকার $60,000 পরিমাণ materials I was allowed to use for units 12,000. $5 per unit standard cost. আচ্ছা, ওর যেটা বাজেটেড 12,000 ইউনিটের জন্য ও আসলে কতটুকু র ম্যাটেরিয়ালস ইউজ করার তার রিকোয়ারমেন্ট ছিল, এই লাইনটাতে দেখেন, 2 units of raw materials are required to produce 1 unit of final product. That means 12,000 ইউনিটের জন্য এটাকে 2 দিয়ে গুণ দেন, তাহলে 24,000 units of direct materials বা raw materials লাগবে, তাই কিনা? Okay, this is the standard. That means the standard quantity is 24,000 units. All about raw materials, not finished goods. And এই নাম্বার গুলো নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই অনেক সময়, যে আমরা আসলে ফিনিশ গুডস এর বেসিসে করতেছি কিনা। কারণে 12,000 মিন, যেমন আপনি বললেন $5 মানে 2.5 ডলার স্যান্ডেল পরো, এক্স্যাক্টলি ইট উইল বি $2.5। এখন ঠিক আছে, মানে $60,000 এটা কিন্তু কোনোভাবেই ফিনিশ গুডস এর সাথে রিলেটেড না, এটা র ম্যাটেরিয়াল এর জন্য বাজেটেড। দ্যাট মিন্স 12,000 ইউনিটস করতে লাগে 24,000 ডিরেক্ট ম্যাটেরিয়ালস, and 24,000 ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর জন্য we are allowed to pay $60,000. So স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট কত দাঁড়ালো? or SR যাই বলি, $2.5। সেইডেন চিৎকার দিও না। জনাদ ভাই আসসালামু আলাইকুম। সরি আমার আনমিউট হয়েছিল। না না সমস্যা নাই, আপনাকে সালাম দিছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটাই ফার্স্ট কেস, ফার্স্ট ম্যাচ শুরু করছি। ওকে ওকে, তো তাহলে আমরা ইকুয়েশনে চলে যাই। দিস ইজ আওয়ার ফর্মুলা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস
standard allowed quantity, that means into SP, standard price per unit or standard rate per unit equals to material efficiency variance or material quantity variance, which was 2500. It was 2500. So equation ta hobe AQ amra ekhono jani na, this is unknown, minus 24,000 into 2.5 equals to 2500. এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন, ফাইনালি AQ will be 25,000. এটা তাহলে কিভাবে লিখবে? ইউনিটস, ইট ইজ নট ইন ডলার। raw materials 25,000 units of used. direct material or raw materials, যেভাবে বলি না কেন, এখানে যা আছে তাই। আমার ন্যারেশনের দরকার নেই, raw materials, it was raw materials, so direct materials. আচ্ছা, ইউজুয়ালি এটা এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, ইন সাম কেসেস আপনার এটার ব্যাক এন্ডে আরো সহজ যে অঙ্কটা থাকতো, ম্যাটেরিয়াল ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ও লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সে একদমই আপনাকে প্লেন ইনফরমেশন দেওয়া থাকবে, লাইক AQ বলে থাকবে, আপনি পাবেন কিছু একটা, SQ ইজিলি ট্র্যাক আউট করতে পারবেন এরকম ইনফরমেশন থাকে, আর SP ইজিলি বের করা যাবে এরকম ইনফরমেশন থাকে। হয়তো ফাইনালি প্রশ্নটা থাকতে পারে what is material efficiency variance or what is labor efficiency variance। সো সেক্ষেত্রে আপনার বেসিক ফর্মুলা এইটা। তো এটা একটু ট্রিকি করে একটা ইনফরমেশনকে হাইড করে দিয়ে আপনাকে একটু খাটাই নিল আর কি। সো এই ধরনের ট্রিকি প্রশ্ন থাকারই সম্ভাবনাটা বেশি, কারণ এত প্লেন বেসিক জিনিস কখনোই আসে না, বা সম্ভাবনা কম, বা থাকলেও সেটার মার্কস ওয়েট অনেক কম। সো বেসিকটা জানলে আমি যে কোনো একটা অ্যাবসেন্ট থাকলে বের করে নিতে পারি। আচ্ছা, এখন কথা হলো এটার অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশনটাও জানা দরকার, কারণ এর পিঠে অনেক কনসেপচুয়াল প্রশ্নও থাকবে। আমরা আবার ফর্মুলাটা একটু ফ্রেশ করে লিখি। এটা নিয়ে আরো অনেক কথা আছে। রাইট অ্যান্সার ছিল এটা। আচ্ছা, আমরা আসি হলো efficiency variance। কি efficiency? material efficiency variance, or এটার একটা নাম হলো quantity variance। আচ্ছা, দেখেন এটার ক্যালকুলেটেড রেজাল্ট বলতেছে যে এটা it was unfavorable। তো আমরা দেখলাম যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 25,000 and standard quantity, that means the allowed quantity ছিল 24,000। ইনসাইট অ্যানালাইসিস করলে পাওয়া যায় তার ভ্যারিয়েন্সটা আসলে 2500, which was unfavorable। এটা বোঝা যায় যে অ্যাকচুয়াল, if anything actual is greater than standard or allowed, ওই সিচুয়েশনটাকে আমরা বলি unfavorable। আর এ যদি এর চেয়ে কম হয়, that will be favorable। আচ্ছা, ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স আসলে এটা দ্বারা কি মেনশন করা হয় বা কি বোঝা যায়, কি ইন্ডিকেট করে? আনফেভারেবল, ফেভারেবল, যাই হোক, এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারছি, ফর্মুলা মাথায় থাকলে হয়। বাট এটার আসলে ইনসাইট অ্যানালাইসিসটা কি, উদ্দেশ্যটা কি? এনি আইডিয়া? ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ হয় না,
ডিউরিং ওয়ার্কিং প্রসেস ওয়েস্টেজ হতে পারে, অথবা এটার সাথে আনস্কিল্ড লেবার ফাংশনও কিছুটা ইনভলভ। আনস্কিল্ড লেবার বা মেশিন ফাংশন যদি ডিস্টার্বিং হয় বা লেস ইফিশিয়েন্ট মেশিন প্রসেস হয়, এই ধরনের বিভিন্ন কারণে আপনার যে পরিমাণ ম্যাটেরিয়ালস লাগার কথা তার চেয়ে হয় বেশি খরচ হতে পারে অথবা কম হতে পারে। যদি কম খরচ হয় সেক্ষেত্রে আমরা বলি ফেভারেবল, বেশি খরচ হলে আমরা বলি আনফেভারেবল। সো কোয়ান্টিটি বা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স ইন্ডিকেটস যে আপনি হাউ এফিশিয়েন্টলি ইউ আর ইউজিং ইউর ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়ালস। যখন দেখবেন যে এটা আনএক্সপেক্টেডলি আনফেভারেবল বা খুব বেশি মাত্রায়, অনেক সময় মাইনর ভ্যারিয়েন্স গুলাকে কিন্তু কোম্পানিরা ইগনোর করে, খুব মাইনর, সেক্ষেত্রে অনেক সময় একটা রেট নির্ধারণ করা থাকে যে কত পার্সেন্ট ডেভিয়েশন হলে আমরা এটা নিয়ে ফার্দার অ্যানালাইসিস করব। এরকম কেসও আছে যে দেখা যায় একটা কোম্পানির পলিসি আছে এরকম যে ভ্যারিয়েন্স ইউজুয়ালি 10% এর নিচে থাকলে তারা এটা নিয়ে কখনো চিন্তা করে না এবং এটা নিয়ে কোনো মানে ইন্সপেকশন করে না। আবার 10% অ্যাবাভ ভ্যারিয়েন্স যদি হয়, ইট মে বি ফেভারেবল অর আনফেভারেবল এনিওয়ান, সেক্ষেত্রে অ্যাজ পার পলিসি কেস টু কেস এটা ভ্যারি করতে পারে, এরকম কোনো স্ট্যান্ডার্ড নির্ধারণ করা নেই। তারা এটা নিয়ে ফার্দার ইন্সপেকশন করে এবং এর রুট কজ গুলো তারা ফাইন্ড আউট করে। সো এরকম ভ্যারিয়েন্স যদি ম্যাটেরিয়ালস ইউজের ক্ষেত্রে আমার যদি দেখা যায় যে ভ্যারিয়েন্সটা অনেক বেশি এবং অনেক বেশি আনফেভারেবল, সেক্ষেত্রে আপনার ফার্দার ইন্সপেকশনের দরকার আছে যে এটার কারণগুলা কি, এটা কি আনস্কিল লেবারদের জন্য হচ্ছে না আমার মেশিনের কোনো দুর্বলতা আছে বা ত্রুটিপূর্ণ কোনো প্রোডাকশন প্রসেস বা সিস্টেম কোনো ফেলিওর আছে কিনা, এগুলো হলো আদার্স ইস্যুস। সো ম্যাথ করলে এটা পরবর্তী ডিসিশন নেওয়াটা সহজ হবে যে কোন জায়গায় আসলে হাত দিতে হবে। আর যদি ফেভারেবল হয় দ্যাট মিনস স্যাটিসফাইড, এটা নিয়ে আর কোনো গবেষণা করার দরকার নেই, সেক্ষেত্রে চেষ্টা করবে যে আরো কতটা এফিশিয়েন্ট হওয়া যায়। লেবারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বা কোয়ান্টিটি ভ্যারিয়েন্স লেবারের ক্ষেত্রে একই জিনিস, একই থিম। দেখলো এটা 54। এটার প্রশ্ন ছিল the raw material price variance। raw material price variance টা কি? প্রাইস ভ্যারিয়েন্স অথবা কখনো কখনো পাবেন পাবলিক রেট ভ্যারিয়েন্স। অর্থাৎ প্রকিউরমেন্টে আপনি কতটুকু এফিশিয়েন্টলি কাজটা করতে পারছেন এটা দেখাই হলো, এইটা মেজার করা যায় এই ভ্যারিয়েন্স দিয়ে। যেহেতু পারচেজ এন্ড প্রোডাকশন দুইটা মিলে এটার কাজটা দেখেন। A company isolates its raw material price variance in order to provide the earliest possible information to the manager responsible for the variance. Okay. The budgeted amount of material uses for the year was computed as follows. প্রথমে দেখেন budgeted amount 150,000 units of finished goods into 3 pounds per unit. That means per unit, a unit per unit of finished goods. একটা finished goods এর জন্য 3 পাউন্ড লাগে এবং প্রতি পাউন্ডের মূল্য $2. This is the rate, একটা rate per unit. So এই হিসাবে তার total amount required 9 lakhs. This is budgeted. Another one is actual result.
finished goods produced 160,000 units, raw materials purchased 5 lakh pounds, raw materials used 490,000 pounds, and cost per pound 2.02. আচ্ছা, কোন রেট ভ্যারিয়েন্স বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার সেটা আগে দেখি। প্রাইস ভ্যারিয়েন্স, বের করব। That means actual rate minus standard rate means হলো budgeted rate. Budgeted rate, planned rate into actual quantity. Actual quantity of what? এই actual quantity টা কোন quantity? আমরা কিন্তু প্রাইস ভ্যারিয়েন্সে আছি। Actual quantity purchase quantity, not produced quantity. অর্থাৎ দেখেন, raw materials purchased and raw material used, আমরা যতটুকু raw materials purchase করি পুরোটাই যে খরচ হয় এমন না হতে পারে। সো এখানে কনফিউশনের জায়গা আছে, ঠিক কোন অ্যামাউন্ট কোন কোয়ান্টিটিটা আমরা নিব এটা নিয়ে আমাদের কনফিউশন হতে পারে। সো যখন কিনা আমরা প্রাইস ভ্যারিয়েন্স নিয়ে কাজ করব, সো আমরা দেখব যে র ম্যাটেরিয়ালস আমরা কতটুকু পারচেস করেছিলাম সেই কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করব, নট দ্য ম্যাটেরিয়াল ইউজড। সো অ্যাকচুয়াল রেট এখানে কত আমি কিভাবে বের করতে পারি? Raw materials purchased 5 lakh pounds and budgeted rate তো আমরা জেনে গেছি যেটা $2 per unit, $2 per pound. তাহলে অ্যাকচুয়াল রেট কোনটা? এখানে এমন কোন ক্লু কি দেওয়া আছে যে সেই টোটাল কত ডলার সমপরিমাণ র ম্যাটেরিয়ালস পারচেস করছে, এরকম কোন ফিগার আছে কি? একটু খেয়াল করেন, যেটা দিয়ে আমি বের করতে পারি যে তার পার ইউনিট অ্যাকচুয়াল রেট কত পড়ছে। এরকম কোন ফিগার কিন্তু নাই। যদি এমন হতো যে র ম্যাটেরিয়ালস পারচেস 5 লাখ পাউন্ডস অ্যাট 9 লাখ বা 10 লাখ বা 8 লাখ, এরকম কোনো কথাবার্তা নাই। তো দেখেন এই লাস্ট লাইনটাতে এটা ক্লিয়ারলি বলে দেওয়া আছে, দিস ইজ देयर অ্যাকচুয়াল রেট। এই 5 লাখ পাউন্ডস তারা কিনছে এট দ্য রেট অফ 2.02. সো all information available. Actual rate is 2.02 minus standard rate, but budgeted rate ছিল 2 into actual quantity of 5 lakhs. It will be $10,000. The calculation is very easy. এখন কথা হলো ডিসিশনটা দিতে হবে, is it favorable or unfavorable? ভ্যারিয়েন্সটা কি favorable or unfavorable? অ্যাকচুয়াল রেট যদি বেশি হয় বাজেটের চেয়ে, আমি তো দেখতেই পাচ্ছি যেহেতু এটা একটা কস্ট আইটেম,
কস্ট যদি বেশি হয়, এনিথিং কস্ট যদি বেশি হয়, স্বাভাবিকভাবে ইট উইল বি আনফেভারেবল। আর যদি আপনি আরেকটু অ্যাসিড টেস্ট করতে চান, তাহলে তো ওই ফর্মুলা জানাই আছে আমার, actual is greater than standard, that means unfavorable. So right answer is 10,000 unfavorable. Clear এটা? ওকে, আরেকটা দেখেন সিমিলার। আচ্ছা, লাস্ট ওয়ার্ডটা আগে দেখি, প্রশ্নের ডিমান্ডটা কি ছিল দেখেন। ইফ ম্যানেজমেন্ট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য টাইমলি রিপোর্টিং অফ ভ্যারিয়েন্সেস ইন অ্যান এফোর্ট to improve cost control and bottom line performance, the materials purchase price variance should be reported as, অর্থাৎ আগেরটার এটা প্রায় সেম, অলমোস্ট সেম ডিমান্ড। তো ম্যাটেরিয়ালস পারচেস প্রাইস ভ্যারিয়েন্স কত হবে দেখেন। ফ্রিস্কো কোম্পানি রিসেন্টলি পারচেসড 108,000 units of raw materials for 583,200. 3 units of raw materials are budgeted for use in each finished goods manufactured, with the raw material standard set at 16.50 for each completed product. That means a 16.50 যেটা কিনা budgeted cost for raw materials, it consists of three units of raw materials. প্রতি 3 ইউনিট র ম্যাটেরিয়ালস এর জন্য অ্যাকচুয়ালি budgeted cost is 16.50. Frisco manufactured 32,700 finished units during the period just ended and used 99,200 units of raw materials. Okay. If management is concerned about the timely reporting of variances in an effort to improve cost control, that means finally the question demand has a price variance, purchase price variance. Purchase price variance দিয়ে আসলে দেখা হয় যে পারচেসিংটাতে আমি কতটা এফিশিয়েন্ট, অথবা পারচেস প্রাইস ভ্যারিয়েন্সের পেছনে কিছু কোয়ালিটেটিভ ইস্যুস আছে, সেগুলো আমি একটু বলে নেই। সেটা হলো, যদি ম্যাটেরিয়ালস পারচেস করতে বা এনিথিং যেটা কিনা আপনি প্রকিউর করতেছেন, সেখানে আপনার যদি অ্যাকচুয়াল এবং বাজেটের মধ্যে ডেভিয়েশনটা হয়, তার মানে এটার একটা রিপোর্টিং কনসার্ন আছে। তার মানে ধরে নিতে হবে, ধরেন অ্যাকচুয়াল ছিল 2 টাকা রেট, বাট আপনার বাজেটেড ছিল 2.5, অথবা এটা রিভার্সও হইতে পারে, 2.5 থেকে 2 হইতে পারে অ্যাকচুয়াল আর বাজেটের মধ্যে। যদি বেশি হয় অনেক সময়, তাহলে ম্যানেজমেন্ট আপনার কাছে কৈফিয়ত তলব করতে পারে যে কেন বেশি হলো। অর্থাৎ একটা রিপোর্টিং রেসপন্সিবল পারসন আছে সবকিছুর পেছনে। তো সাধারণত পারচেজিং এর সাথে ইনভলভ পারচেজ ম্যানেজার ও পারচেজিং ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে আমার ব্যাখ্যাটা থাকবে এরকম, বা সাধারণত যেটা হয়, আমরা সাধারণত আইডিয়াল টাইপ নিয়েই কথা বলবো। বেশি হতে পারে, এটা তো করাপশন করলেও হতে পারে, দ্যাটস ডিফারেন্ট কেস। যখন যদি বেশি হয়, ধরে নিতে হবে যে আপনার যেই কোয়ালিটির
মাল আপনাকে কিনতে বলা হয়েছে, তার চেয়ে একটু ভালো কোয়ালিটির মাল আপনি পাইছেন বা কিনতে বাধ্য হয়েছেন বা ইচ্ছাকৃত কিনছেন, সেক্ষেত্রে আপনার রেটটা বেশি হতে পারে। আর একটা ব্যাপার হইতে পারে বেশি হওয়ার ওই সময় যখন কিনা আমরা বাজেট করছি আর যখন আমরা বাজারে গেছি এই সময়ের মধ্যে মালের দাম বেড়ে যেতে পারে। সাধারণত এই দুই ধরনের এক্সপ্লেনেশন থাকে। কমার ক্ষেত্রেও সিমিলার কোনো অবজারভেশন থাকতে পারে বা ঘটনা ঘটে, যে কারণে এটা রিপোর্ট করতে হয়। তো যখন ভ্যারিয়েন্সটা পাবো তখনই রিপোর্টিং এর বিষয়টা আসে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। তাহলে আমরা দেখি যে প্রাইস ভ্যারিয়েন্সটা আসলে কত। অ্যাকচুয়াল রেট কত হবে এখানে? অ্যাকচুয়াল রেট আর স্ট্যান্ডার্ড রেট। অ্যাকচুয়ালটা দেখেন এইটা, the company recently purchased, already purchased, 583 200 divided by 108, আর স্ট্যান্ডার্ডটা হবে এইটা 16.5 divided by 3. হবে 5.4 per unit, আর এটা হবে 5.5. এখানে আমি ডিসিশনটা পেয়ে গেছি যেটা ফেভারেবল না আনফেভারেবল। এটা ফেভারেবল আমি খালি চোখেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে A is less than S. This is favorable. Actual rate budgeted rate চেয়ে কম, কস্ট কম হলে এটা ক্লিয়ারলি বলে দেওয়া যায় যে এটা ফেভারেবল। আর তাহলে ফর্মুলাটা ছিল অ্যাকচুয়াল রেট মাইনাস স্ট্যান্ডার্ড রেট 5.4 minus 5.5 into actual quantity of purchasing units, সেটা হচ্ছে 108. এটা হবে এটা 10,800, 10,800 dollars. ওকে, কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? আরিফ ভাই, তহিদ ভাই? না, আমি না বুঝছি, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এটা গেল প্রাইস ভ্যারিয়েন্স। আমরা আবার একটু যাব এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়ালে আসি এখনো, আমরা ম্যাটেরিয়ালের পরে আমরা লেবারে যাব। জিনিসটা একই। আমরা আরেকটা কেস দেখি, ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স বা ম্যাটেরিয়ালস এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স 56। এই কেসটা the direct material uses or quantity variance. Quantity variance is also এটার একটা নাম হলো efficiency variance. দেখেন এখানে direct materials এর একটা চার্ট দেখতে পাচ্ছি আমরা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস and স্ট্যান্ডার্ড কস্ট। স্ট্যান্ডার্ড প্রাইস 3.6 pound and standard quantity for 1 units of finished goods এটা লাগবে হলো 5 pounds, এটা টোটাল দাম আসে as per standard cost $18. আচ্ছা, লেবার সম্পর্কিত কথা আছে, বাট যেহেতু এটা লেবারের কোনো প্রশ্ন ডিমান্ড নাই, সো আমি এই লাইনটা ইগনোর করতে পারি, না দেখলেও চলে। তার মানে যেটা স্ট্যান্ডার্ড ধরা আছে এটাই হলো আপনার বাজেটেড।
বাজেটেড। কিছু কিছু প্রশ্ন হয়তো প্লেন ন্যারেশন থাকতে পারে, যে বাজেটেড কথা থাকতে পারে, প্ল্যান্ড থাকতে পারে, budgeted planned, so that is standard. During May, Jackson purchased 125,000 pounds of direct materials at a total cost of 475,000. The total factory wage niye amar oto chinta nai. Jackson manufactured 22,000 units of product during May using 1,800 pounds of direct materials and 28,000 direct labor hours. So যেটা লেবার রিলেটেড সব ইনফরমেশন গুলোকে আমরা ইগনোর করতে পারি, কোনো সমস্যা নাই। ওয়েজ, স্যালারি এগুলো দরকার নেই এই কেসটাতে। আচ্ছা, এখানে বলছে যে ম্যাটেরিয়াল ইউজেস কোয়ান্টিটি, material uses quantity, is it favorable or unfavorable, এবং সেটা হলে কত, অ্যামাউন্টটা কত। এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি মনে আছে? একটু আগে আমরা শুরু করছিলাম কিন্তু ওই ফর্মুলাটা দিয়ে। Actual quantity minus standard quantity. Actual quantity minus Standard quantity standard quantity allowed for to the power গুণ হচ্ছে multiply with production standard price into standard price per unit. এই জাস্ট এই ইকুয়েশনে ফেলে দিলে যেটা আসবে সেটাই আমাদের প্রশ্নের ডিমান্ড। সো আমরা এখান থেকে বের করতে পারি যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালসটা কত ছিল, অ্যাকচুয়াল র ম্যাটেরিয়ালস কত ইউজ হয়েছে, এরকম কোনো ইনফরমেশন কি এখানে আছে? সে পারচেজ করছে, দেখেন জ্যাকসন পারচেজ 125,000 পাউন্ডস, বাট ইট ডাজন্ট মিন এই 125,000 পাউন্ডস এ প্রোডাকশন প্রসেসে গেছে। সো এটাকেও আমরা নিতে পারছি না, বাট আমাকে একটু চেক করতে হবে যে সে অ্যাকচুয়ালি কত ইউনিটস অফ ফিনিশড গুডস প্রডিউস করছিল প্র্যাকটিক্যালি, এবং সেটার জন্য তো আর কত ইউনিট অফ র ম্যাটেরিয়ালস ইউজ হওয়ার কথা। Jackson manufactured 22,000 units of product during May using 108 pounds of direct materials. That means the information that clearly given. 22,000 ইউনিটের জন্য সে ম্যাটেরিয়ালস ইউজ করছে 108,000, তার মানে একটা পেয়ে গেছি কিন্তু। Actual quantity of materials used minus standard quantity কত হওয়ার কথা, এটা আপনাদের দায়িত্ব। 1,10,000 কত? 1,10,000 পাউন্ড। 1,10,000 পাউন্ড কিভাবে? ডিরেক্ট ম্যাটেরিয়াল কোয়ান্টিটি দেওয়া আছে ভাই প্রশ্নে, ওখানে 5 পাউন্ড করে পার ইউনিট, এবং সেটা আমরা ইউনিট দিয়ে করি, মাল্টিপ্লাই করি, 22,000 ইউনিট যে আমরা প্রডিউস করেছি অ্যাকচুয়াল ইউনিট, 1,10,000 আসতেছে। আচ্ছা, that we're going to calculate the standard quantity allowed for the actual quantity produced. এটার অ্যাকচুয়াল থিমটা কিন্তু একটু ইনার মিনিং আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বা the raw materials allowed to use for the actual quantity finished goods. এটা এমন না যে এই মেশিনের ক্যাপাসিটি, ধরেন এই মেশিনটা বা এই ফ্যাক্টরির মান্থলি ক্যাপাসিটি ফর এক্সাম্পল 25,000 ইউনিটস। আপনাকে কনফিউজ করার জন্য এই ধরনের ইনফরমেশন অনেক সময় দেওয়া থাকবে, সো আমরা কনফিউজ হব না। ওর ক্যাপাসিটি 25,000 হতে পারে, বা এটা একটা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি। আরো কনফিউজ করার জন্য একটা স্ট্যান্ডার্ড শব্দ জুড়ে দিল,
যে মেশিনের স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি মান্থলি 25,000 ইউনিটস, তখন আমরা অনেক সময় কনফিউজ হয়ে এটাকে বাজেটেড ধরে নিই। আচ্ছা, তার বাজেটেড কোয়ান্টিটি যাই হোক না কেন, আসলে তো সে প্রডিউস করছে 22,000 ইউনিটস, বাট অ্যাকর্ডিং টু দ্য মাস্টার বাজেট সে 22,000 ইউনিটের জন্য কতটুকু র ম্যাটেরিয়ালস সে নিতে পারতো ম্যাক্সিমাম। দ্যাট মিনস this production process is allowed to use 22,000 units of finished goods into 5 pounds. 5 pounds. That means 1,10,000. এর বেশি তার ম্যাটেরিয়ালস নেওয়ার কথা না। এর চেয়ে কম বা বেশি হলে সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স পাবো একটা কিছু। তাহলে এখানে ওর অ্যালাউড কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালস হলো 1,10,000 ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস কত? স্ট্যান্ডার্ড 3.6. প্রাইস পার ইউনিট 3.6. 3.6, not the actual rate. 3.6 তাহলে কত হবে? 2,000 into 3.6, 7,200. 7,200, right? Is it favorable or unfavorable? ফেভারেবল। Favorable. কিভাবে বুঝলাম? অ্যাকচুয়াল কম লাগছে স্ট্যান্ডার্ড থেকে, কম ইউনিট খরচ হয়েছে। তার মানে হ্যাঁ, এটা থেকে আরো পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে আসলে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স দিয়ে কি মিন করে। দেখেন, এটাকে অবশ্যই আমরা বলতে পারি যে এটার প্রোডাকশন প্রসেসটা অনেক ইফিশিয়েন্ট ছিল। হ্যাঁ, ওর জন্য আমার 1,10,000 ইউনিটস অফ র ম্যাটেরিয়ালস বরাদ্দ ছিল, they were allowed to use, but practically সে ইউজ করছে 1,08,000। দ্যাট মিন্স এখানে একটা সেভিংস আছে, এই সেভিংসটাই আসলে ফেভারেবল সিচুয়েশন। ইট ওয়ার্থস টু $7,200। দিস ইজ দ্য ফাইন্ডিং। সেক্ষেত্রে মানে প্রোডাকশন ম্যানেজার অ্যাপ্রিসিয়েশন পাইতে পারে, আর যদি এটা আনফেভারেবল হতো, এটা উল্টা দিকে গেলে সে সাসপেন্ড হইতে পারতো। এই হলো ব্যাপার। দিস ইজ দ্য পারফরমেন্স ম্যানেজমেন্ট। এটা ছিলাম 67 এর একটা লেবার ফাংশন গুলো দেখি সিমিলার। 7 Okay. 67. প্রশ্নের ডিমান্ডটা আগে দেখি। The materials price variance 67. এটাও ম্যাটেরিয়াল, আচ্ছা দরকার নেই। 68 দেখো। আচ্ছা, এটা the direct labor price variance for November. হ্যাঁ, আগে আমরা শুরুর দিকে দেখছিলাম যে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আর ডিরেক্ট লেবার ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আসলে ফর্মুলার দিক থেকে কোনো ডিফারেন্স নাই, দ্য সেম থিং। বাট লেবার রেট গুলো আমরা কিভাবে বের করব বা কিভাবে দেওয়া থাকে এগুলো একটু দেখি। Arrow Industries employs a standard cost system in which direct materials inventory is carried out at standard cost. Arrow has established the following standards.
সো ম্যাটেরিয়াল নিয়ে যেহেতু আমাদের কনসার্ন নাই, সো ম্যাটেরিয়ালসটা আমরা ইগনোর করতে পারি। ডিরেক্ট লেবার 0.25 আওয়ার্স, অর্থাৎ প্রতি ইউনিটের জন্য 0.25 আওয়ার্স লাগবে এবং প্রতি ঘন্টার মূল্য হচ্ছে $8। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কস্ট আসবে প্রতি ইউনিটের জন্য $2, 1/4 $2. Okay. During November, Aero purchased 160,000 pounds of direct materials at a total cost of 304. এটা আমাদের জন্য দরকার নাই এই ইনফরমেশনটা। The total factory wages, this is important. Wage relates to labor. For November were 42,000, যার মধ্যে 90% were for direct labor. তারপরে 42,000 টাকার পুরাটাই আসলে ডিরেক্ট লেবার না, যার 90% will be considered as direct labor. Aero manufactured 19,000 units of product during November using 142,500 pounds of direct materials and 5,000 direct labor hours. 5,000 direct labor hours. আচ্ছা, এখন কথা হলো ডিরেক্ট লেবার প্রাইস বা রেট ভ্যারিয়েন্স এর জন্য ফর্মুলাটা মাথায় নেই, তারপরে আমরা একটা একটা করে ইনফরমেশন পিক করি। অর্থাৎ অ্যাকচুয়াল রেট অফ কি? অ্যাকচুয়াল রেট পার আওয়ার। মাইনা জি অ্যাকচুয়াল রেট পার আওয়ার, যেহেতু আমরা এখন লেবারে আছি এবং এটার মেজারমেন্টটা হচ্ছে আওয়ারলি বেসিস, সো এখানে রেট বা কস্ট ড্রাইভারটা হচ্ছে লেবার আওয়ার্স। অ্যাকচুয়াল আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার। না, অ্যাকচুয়াল আওয়ার সেক্ষেত্রে আপনি তো চলে গেলেন ইসে কোয়ান্টিটি ভেরিয়েন্স। ও জি জি জি। অ্যাকচুয়াল আওয়ার যেটা কিনা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর লেবারের ক্ষেত্রে হয়ে যায় অ্যাকচুয়াল আওয়ার। জি জি হ্যাঁ, একটু কুল। সো অ্যাকচুয়াল রেট পার আওয়ার আমি আর একটু এলাবোরেট করে দিই। অ্যাকচুয়াল রেট পার লেবার আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড রেট পার লেবার আওয়ার into actual labor hour. Actual labor hour used কথাটা না থাকলেও চলে, জাস্ট actual labor hour used ধরে নিতে হবে। যেটা কিনা অ্যাকচুয়ালটা আমি কখন পাচ্ছি? বাজেটের ব্যাপারটাই হচ্ছে, বা যেই স্ট্যান্ডার্ডটা আপনি সেট করেন এটা বিফোর দ্য প্রোডাকশন প্রসেস আমরা এটা সেট করতে পারি। আর অ্যাকচুয়াল, এনিথিং অ্যাকচুয়াল দ্যাট মিন্স অলরেডি হ্যাপেন্ড, এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। সো অ্যাকচুয়াল লেবার আওয়ার ইউজড। তো স্ট্যান্ডার্ড রেট পার লেবার আওয়ার কত ছিল? শুরুতেই দেওয়া আছে $8 per hour. এটা 8 আর অ্যাকচুয়াল রেটটা আমি কিভাবে করব? ঝামেলা আছে কিনা? দেখেন, ওর একটা কথা বলছিল যে ওর টোটাল ওয়েজ ছিল ওই মান্থের জন্য, টোটাল ওয়েজ ছিল কত? $42,000, তাই না? তার মধ্যে 90% ছিল ডিরেক্ট লেবার। তাহলে কত টাকা হয়? $37,800। এটা ছিল ডিরেক্ট লেবার আওয়ার্স। তাহলে এখানে
পার লেবার আওয়ার খরচ কত পড়ছে, অর্থাৎ টোটাল লেবার আওয়ার যেটা এনজয় করছে সেটা দিয়ে ডিভাইড করলে আমি পার লেবার আওয়ারটা পেয়ে যাব। দেখেন এই লাইনটার মধ্যেই আছে কথাটা। During November, using 142 pounds of direct materials and 5,000 direct labor hours. এই ইনফরমেশন ছিল তার অ্যাকচুয়াল ফিচার। এটা দিয়ে যদি আমি এটাকে 5,000 দিয়ে ভাগ দিলে আমি একটা রেট পেয়ে যাবো, 37,800 ডিভাইডেড বাই 5,000, 7.56। ঠিক আছে, এটা 7.56, এই দুটা মাইনাস ইনটু, তাহলে অ্যাকচুয়াল লেবার আওয়ার ইউজড কত, actual labor hour used, it was 5,000. That means আচ্ছা এটা হলো 56 minus 8 into 5,000 যদি হয়, it will be 2200. Is it favorable or unfavorable? Favorable. Favorable. Then what does it mean? এই ফেভারেবল সিচুয়েশন আমরা অঙ্কের রেজাল্ট মিলিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন এটা ম্যানেজমেন্ট ডেসক্রিপশনটা কি হবে, ম্যানেজারিয়াল ডেসক্রিপশনটা কি, এটা দ্বারা কি বুঝতে পারি, এই ফেভারেবলটা কি মিন করে? লেবার এফিসিয়েন্সির কারণে আমরা $2,200 সেভ করতে পারছি। $200 আপনি গ্রস সেভ করছেন। আর জি। যেহেতু দেখেন আমি এই ক্ষেত্রে আবার অ্যাকচুয়াল রেটটাও বের করছি, আমার আসলে অ্যাকচুয়াল রেট পার আওয়ার কিন্তু কম পড়ে গেছে, যেহেতু আমি জি। গ্রস সেভ করতে পারছি। হ্যাঁ, বাট আমি সর্বোচ্চ $8 পর্যন্ত খরচ করার জন্য অ্যালাউড ছিলাম, বাট গ্রস জি। টাকা যেহেতু আমি কমাই ফেলছি, ওই নির্ধারিত সময়ের মধ্যে আমি কাজটা করছি। মানে তার আপনার বাজেটের টাইমের চেয়ে আমি কম সময়ে কাজটা উঠিয়ে দেওয়ার কারণে আমার $2,200 সেভ হয়েছে, ব্যাপারটাই। বাট এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এটা এফিশিয়েন্ট ছিল। পরেরটা দেখি, 69. The direct labor uses efficiency variance for November. Same information, same to same information. আগেরটা ছিল প্রাইস ভ্যারিয়েন্স বা রেট ভ্যারিয়েন্স, আর এবার দেখবো যে আমাদের এফিশিয়েন্সিটা কেমন ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন রেজাল্টটা একটু অন্যরকম মনে হবে। আচ্ছা, এটা 2 মিনিট সময় নেন না, নিয়ে এটা একটু ক্যালকুলেট করে বের করে দেন। লেবার ইউজেস এফিশিয়েন্সি, আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, বের করবেন যে লেবার এফিশিয়েন্সিটা মানে ফেভারেবল ছিল কিনা আর আনফেভারেবল ছিল কিনা, তাহলে কত। ফর্মুলাটা বলে দিচ্ছি, actual labor hour used minus standard labor hour
allowed into standard price by standard rate per labor hour দেখেন তো এই given information থেকে বের করা যায় কিনা আমরা ম্যাটেরিয়ালের যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স বের করছি জাস্ট সেম একই ফর্মুলা সে আসলে প্র্যাকটিক্যালি যত ইউনিটস প্রডিউস করছে তো যেটা কিনা তার অ্যাকচুয়াল লেভেল অফ প্রোডাকশন ছিল সেটার জন্য তার অ্যালাউড টাইম কত ছিল সেইটা বের করতে হবে আর অ্যাকচুয়াল লেবার আওয়ার কত ছিল এটা যদি দেওয়া থাকে দেওয়া আছে ইনফরমেশনটা আর স্ট্যান্ডার্ড রেটটা কত পাওয়া যাচ্ছে অ্যাকচুয়াল লেবার আওয়ার এটা তো দেওয়াই আছে $5,000 5,000 direct labor hours this is labor hours আচ্ছা budgeted for labor hours এটা দেখেন ইউনিটস কত তার আসলে ইউনিটস ছিল এটা এটার জন্য তার আসলে কত লেবার আওয়ার ইউজ হওয়ার কথা as per স্ট্যান্ডার্ড বাজেট দেখেন প্রতি ইউনিটের জন্য তার সময় বরাদ্দ আছে 0.25 দ্যাট মিন্স 19,000 কে আপনি 0.25 দিয়ে গুণ করেন করলে হবে 4,750 আওয়ার্স এখান থেকে কি বোঝা যাচ্ছে তার আসলে সময় বেশি লাগছিল না কম লাগছিল সময় বেশি বেশি সময় বেশি সময় কম লাগছে বাজেটেড লেবার আওয়ার তো 4,750 বাজেটেড হ্যাঁ এক্স্যাক্টলি সময় বেশি লাগছে এক্স্যাক্টলি হ্যাঁ বাজেটেড লেবার আওয়ার কিন্তু অ্যাকচুয়ালি তার 4,750 ঘন্টার বেশি তার ইউজ করার কথা না জি কিন্তু সে লাগাই ফেলছিল কিন্তু 5,000 তার মানে তার আনফেভারে কাজ হয়েছে এফিসিয়েন্সি হ্যাঁ এটা মানে কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের দিক থেকে বিবেচনা করলে এটা আনফেভারেবল আচ্ছা তাহলে একই ইনফরমেশনে আমরা আগের যে এক্সাম্পলটা ছিল সেটাতে আমরা প্রাইস ভ্যারিয়েন্স যেটা আমরা দেখলাম প্রাইস ভ্যারিয়েন্সে
ওটাকে ফেভারেবল বললাম কিসের ভিত্তিতে? একটা বিশাল প্রশ্ন এটা। প্রাইস ভ্যারিয়েন্সের দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা ফেভারেবল বলছিলাম কিভাবে? এটা ছিল হলো আপনার হলো অ্যাকচুয়াল লেস দেন স্ট্যান্ডার্ড। Actual was less than actual rate. Actual rate টা স্ট্যান্ডার্ড রেটের চেয়ে কম ছিল, এই কারণে আমরা এটাকে জি। ফেভারেবল বলছি। আর যেহেতু এটা একটা কস্ট ইনপুট, সো কস্ট আপনার যেটা বরাদ্দকৃত বাজেট আপনার খরচের জন্য, সেখান থেকে যদি আপনার 1 টাকাও কম খরচ হয়, সেটা আপনার জন্য ফেভারেবল অ্যামাউন্টের দিক থেকে। এই কারণে এটাকে আমরা ফেভারেবল বলছি। দিস ইজ কল্ড প্রাইস ভ্যারিয়েন্স। মানে এটা অনেক বড় ইনসাইট, না দেখলে বের করা সম্ভব না, খালি চোখে এটাকে কখনোই বের করা যাবে না। তো ওর জন্য আসলে বরাদ্দকৃত টাইম ছিল 4750 আওয়ার্স, বাট দে ইউজড 5000 ডিরেক্ট লেবার্স। তাহলে এখানে ভ্যারিয়েন্সটা হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস 5000 মাইনাস 4750 ইনটু রেটটা হচ্ছে পার আওয়ার টাকা কত? যেহেতু সবকিছু ঘন্টাতে বের করে ফেলছি, সো এটা আমি 8 দিয়ে গুণ দেব। এটা দিলে আসবে হচ্ছে কত আসে? 2000 $2000. This is unfavorable. এই অঙ্কগুলো তো আমি তো দেখতেছি পুরোটা না করেও বলা যায়, শুধুমাত্র ওই হ্যাঁ, একটা কেসের উপর ভিত্তি করে। এটা কয়েকটা 10-15টা অঙ্ক করার পর আপনি মুখে মুখে বের করে ফেলতে পারবেন, কারণ এত সময় তো আমরা আমরা যেমন পাবো না। আমরা এত সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছি, এটা তো দরকারও নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু ক্রস চেক করবো আর কি, যদিও নট রিলেটেড টু দ্য কোশ্চেন। তার যে ওয়েজ ছিল এখানে $42,000, তার 90%, তার টোটাল ওয়েজ ছিল কত? 90% হিসাবে 42,000 ইন্টু 90%, 37,800 টাকা। এটা তার লেবার পারপাস গেছে। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখতে চাই তার অ্যালাউড লেবার কস্ট কত ছিল। অ্যালাউড লেবার কস্ট কত? Labor cost for 19,000 units. তাহলে একই কথা, 19,000 ইউনিটস প্রতিটার জন্য 0.25, দ্যাট মিন 4750 হবে ইন্টু 8, কত? 38,000। 38,000 হয় না? জি জি 38,000। আচ্ছা, তার অ্যাকচুয়াল ছিল কিন্তু এটা অ্যাকচুয়াল টোটাল কস্ট ফর লেবার ডলারের বিবেচনায় ছিল, বাট তো খরচ করছে 37,000। ওর জন্য অ্যালাউড ছিল এটা, স্ট্যান্ডার্ড ছিল এটা। হ্যাঁ। এই পর্যন্ত খরচ করলে কোনো ভেরিয়েন্স আসতো না এবং ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করার কিছু ছিল না। জি আচ্ছা, এই বিবেচনায় দেখেন তার আসলে সেভ হয়েছে কত? 200 টাকা। 200 টাকা সেভ হয়েছে। তো এই ক্ষেত্রে তো সেই ফেভারেবল এর ইয়েটা আছে। হ্যাঁ, এটা ছিল প্রাইস ভেরিয়েন্স।
জি জি এটা ছিল প্রাইস। আচ্ছা আচ্ছা, এখানে আমি আগেরটার সাথে একটু রিলেট করার চেষ্টা করতেছি। দেখেন আমাদের ওইখানে অ্যাকচুয়াল রেট অফ লেবার ছিল, অ্যাকচুয়াল লেবার রেট পার ইউনিট 7.56 পাইছিলাম না আমরা, জি 7.56 আর বাজেটের তো পাচ্ছি এখানে 8। 8 এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আচ্ছা, এটা প্রুভ করা যায় কিনা? 37,800 কে ওর অ্যাকচুয়াল লেবার ইউজ করছে সে 5,000, 5,000 তে ভাগ দিলেও এটাই আসবে 7.56। ঠিক আছে ঠিক আছে, দ্যাট মিন্স এইটা যেটাকে বলে আসলে টোটাল অ্যামাউন্ট দিয়ে যদি ডিফারেন্সটা বের করে, অনেক সময় করতে হয়, কিছু কিছু জায়গায় আপনি সব ইনফরমেশন পাবেন না, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট আপনাকে ডিফারেন্স বের করতে হয়, এটাকে বলে আসলে ভলিউম ভ্যারিয়েন্স। তো ভলিউম ভ্যারিয়েন্স থেকেও কিন্তু আমি বলতে পারতেছি যে এটা আসলে আগের প্রশ্নের ডিমান্ড অনুযায়ী ইট ওয়াজ ফেভারেবল, অর্থাৎ $200 সেভ হয়েছিল। তো $200 কে যদি আবার আপনি 5,000 দিয়ে ভাগ দেন, তার মানে ওই যে 0.4 যে ডিফারেন্সটা, জি মিলে যাচ্ছে সব দিক দিয়ে। ফ্র্যাকশন প্রুভড। So 69.71. এটা একটা কোয়ালিটেটিভ প্রশ্ন যে an unfavorable direct labor efficiency variance could be caused by an, অর্থাৎ unfavorable labor efficiency or material efficiency যখনই বলবে এখানে বুঝবেন যে আপনার কোয়ান্টিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কোয়ান্টিটি আইদার আপনি আপনার বাজেটেড কোয়ান্টিটিকে সারপাস করে গেছেন অথবা আপনি কমাইতে সক্ষম হয়েছেন। সো যেহেতু বলছে আনফেভারেবল লেবার এফিসিয়েন্সি মিনস আপনার জন্য বাজেটেড লেবার আওয়ারকে আমি এক্সিড করে গেছি। তো এই ধরনের এক্সিড কেন হতে পারে? কজড বাই, দেখেন আনফেভারেবল ম্যাটেরিয়ালস ইউজেস ভ্যারিয়েন্স, অর্থাৎ আনফেভারেবল ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের কারণেও আপনার আনফেভারেবল লেবার এফিসিয়েন্সি হইতে পারে। সম্পর্কটা কোথায়? আরেকটা উল্লেখযোগ্য কারণ, সেটা একদমই সহজ যেটা হিসাব, সেটা আনস্কিলড এর কারণে হইতেই পারে, এটা কমন। বাট লেবার এফিসিয়েন্সির সাথে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স কে রিলেট করার কারণটা কি? আমার ম্যাটেরিয়াল বেশি লাগবে, দেখেন ব্যাখ্যাটা কি দিচ্ছে। The labor efficiency variance is calculated as follows. এটা ফর্মুলাটা বলেছে, the unfavorable direct labor efficiency varies means that more hours were actually spent than the standard allowed for the actual output. And this could happen due to an inefficiency on the part of employees, downtime, or poor quality of raw materials that required excessive rework. ম্যাটেরিয়াল খারাপ হইলেও এই ধরনের প্রোডাকশন প্রসেস ডিলে হইতে পারে, আর আদার্স কিছু রিজন তো আছে, এখানে যত রিজন আছে সবই বলছে। inefficient workforce, downtime, poor quality of raw materials. The material efficiency টা কি সেটা বলছে, an unfavorable material uses variance indicate that more materials were used than allowed for the actual level of output.
আচ্ছা, ম্যাটেরিয়াল ইউজ যদি বেশি হয় তাহলে বোঝা যাচ্ছে যে অনেক বেশি ম্যাটেরিয়ালস লেগে গেছে, আর অনেক বেশি ম্যাটেরিয়াল লাগার কারণে আপনার কিছুটা লেবার হ্যাম্পার হয়, এই কারণে এটাকে রিলেট করা হয়েছে। These two variants may be interrelated, as working on more materials than they were supposed to cause the workers to spend more time than they should have. $74. Okay. এটা বের করেন 1.5 মিনিট সময়, প্র্যাকটিক্যালি 1.5 মিনিট লাগবে না। The direct labor efficiency variance for the month. Labor efficiency variance. বলেন কত হবে? The total budgeted direct labor cost of a company for the month was set 75,000 when 5,000 units were planned to be produced. Planned to be produced. That means you can do standard বলতেছে। 5,000 units of the planned units. The following standard cost: 1.25 direct labor hour is required for each unit of finished goods. Direct labor hour $12, অর্থাৎ এক ইউনিটের জন্য লেবার কস্ট হবে $15. The actual operating result: actual units produced 5,200. This was budgeted units 5,000, but actual units was more than the budgeted units. Okay, actual direct labor hours বের হয়ে গেছে রেজাল্ট। জি হ্যাঁ, ফেভারেবল, আপনার কম লেগেছে অ্যাকচুয়ালি। Available 1200। আচ্ছা, অন্য কারো হয়েছে কিনা দেখি, আপনার তো রিপিট হচ্ছে। আর অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার কস্ট এইটা, অ্যাকচুয়াল ডিরেক্ট লেবার আওয়ার ওয়ার্কড। Actual labor hour used minus standard labor hour used or allowed into standard price. Efficiency variance. Actual labor hour কত? 5,200। কত আসছে আপনার রেজাল্ট? না, জি ভাইয়া। actual labor hour used unit Actual labor hour production হবে 78,000। 6,600। ও আমি তো করেছি, সরাসরি গুণ দিয়েছিলাম লেবার রেট দিয়ে। গন্ডার দরকার নেই, এখানে অ্যাকচুয়াল লেবার আওয়ার 6,600 মাইনাস স্ট্যান্ডার্ড লেবার আওয়ার অ্যালাউড, তার মানে এখানে এটা কিভাবে বের করব? আপনার ইউনিটস কত ছিল? 5,000 এর জন্য 5,000 ইউনিট। 5,200। প্রতি ইউনিটের জন্য অ্যালাউড কতটুকু সময় তার জন্য বরাদ্দ আছে? 1.25। 1.25 কত হবে? 6,500। 6,500। গুড, দ্যাট মিন্স এখানে 6,500 হবে। আর স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার কত? এগুলো তো সবই আওয়ার হয়ে গেছে, তাই না? 15। 12 per hour, not 15. 15 হলো ফর পার ইউনিট, বাট আপনি তো হিসাব করতেছেন লেবার আওয়ারে, ঘন্টায় হিসাব করতেছেন, তাহলে আপনি ঘন্টার রেটটা নেবেন না? জি, তাহলে এখানে কনফিউশনের বিষয় আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তো 15 দিয়ে দিতাম। আচ্ছা, সহজ জিনিস কিন্তু কনফিউশন হচ্ছে। 12 তাহলে কত? 1,200 না? জি,
আচ্ছা, এটা কি ফেভারেবল আর আনফেভারেবল? এটা ফেভারেবল। কেমনে ফেভারেবল? কেন? এটা ফেভারেবল হলো কি করে? স্ট্যান্ডার্ড ছিল, ও সরি, স্ট্যান্ডার্ড ছিল 6500, আমার লাগছে 6600। হ্যাঁ, এটা আনফেভারেবল, কারণ আপনার বাজেটেড ঘন্টা ছিল 6500, লেগে গেছে 6600। আপনি লাগাইছেন 6600। আনফেভারেবল। আচ্ছা, তাহলে এটা একটু রিপিট করেন যে কি কি কারণে এটা হতে পারে? হোয়াট আর দ্য রিজনস, পটেনশিয়াল রিজনস কি কি? এক নম্বর রিজন হলো আমাদের কর্মী যদি অদক্ষ হয়। দুই নম্বর হলো ম্যাটেরিয়ালের গুণগত মান খারাপ হলো, বারবার কাজ করতে হয়। ডাউন টাইম, লোডশেডিং। জি জি, এই দুটোই আমার জানা। না, ঠিক আছে, এই পর্যন্তই দরকার। ওকে, এগুলো কি একটু কঠিন না, কিন্তু একদমই কঠিন না, কিন্তু কনফিউশনের জায়গাগুলো একটু দূর করতে আর একটু প্র্যাকটিস লাগবে। আচ্ছা, 79, ওকে, এটা একটু ট্রিকি করছে, একটু ট্রিকি। যেগুলো আগের এক্সাম্পল যেহেতু আমরা দেখছি, সো এটা আমরা বের করতে পারবো। দেখেন, স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ফর দ্য ইয়ার এন্ডেড নভেম্বর 30। দেখেন, এই ধরনের মানে কোয়ান্টিটি যদি জানতে চায়, কোন একটা কোয়ান্টিটি বের করতে বললে বুঝবেন যে এটা আসলে ইফিসিয়েন্সি রিলেটেড। ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের ফর্মুলাটা সোজা অ্যাপ্লাই করে দিবে। হ্যাঁ, আমরা ম্যাটেরিয়ালেও কিন্তু এরকম একটা অঙ্ক পাইছিলাম 51, যেটা ছিল, হ্যাঁ, ওখানে চাইছিল যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ র ম্যাটেরিয়ালস ইউজড, প্রশ্নটা ছিল এরকম। সো ওটাও কিন্তু আমরা ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের ফর্মুলা ইউজ করে বের করছি ইজিলি, জাস্ট ইকুয়েশনে ফেলে দিলেই হবে। সিমিলার একটা প্রশ্ন লেবারের ক্ষেত্রে, the standard hours allowed for actual production for the year ended. আচ্ছা, এটা করার পর আমি একটু ব্যাকে যাব, অন্য আরেকটা দেখবো। তো ফর্মুলাটা আগে লিখে ফেলি। অ্যাকচুয়াল লেবার আওয়ার মাইনাস স্ট্যান্ডার্ড লেবার আওয়ার, যেটা কিনা অ্যালাউড, একই কথা, ইনটু স্ট্যান্ডার্ড রেট পার লেবার আওয়ার। এটা রাখেন এখানে, মূল প্রশ্নে যাই। দেখেন, Franklin Gillas works production budget for the year ended November 30 was based on 200,000 units. Each unit requires 2 standard hours of labor. Each unit requires 2 standard hours of labor for completion. Okay. Total overhead was budgeted at 9 lakhs and fixed overhead rate was estimated to be $3 per unit. So overhead amar kono ekhane bishoy nai. Both fixed and variable overhead are assigned to the product on the basis of direct labor hours. Okay, etar kono dorkar nai. The actual data, actual production in units 198,000, actual direct labor hours 440, actual variable overhead আমার প্রয়োজন নাই, actual fixed overhead আমার প্রয়োজন। সো শুধু জানতে চাইছে যে স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। হ্যাঁ, ভেরি মাচ ট্রিকি এবং সবচেয়ে ছোট অঙ্ক এটা, সবচেয়ে ছোট। ইভেন এই ফর্মুলা দেখারও দরকার নেই, ফর্মুলাতে ফেলার মতো কিছুই নেই, গায়ে মাংস নেই। তো দেখেন যে অ্যালাউডটা কি, এই অংশটা নিয়ে আমাদের কনফিউশন থাকে অনেক সময়। এই অংশটা দেখেন, সবসময় আমরা তো মানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার জন্য মেইন যেই কম্প্যারিজনটা, সেটা হলো অ্যাকচুয়াল ভার্সেস
actual versus budgeted or planned or standard budgeted. আমি একটু আগে একটা জায়গায় বলছিলাম যে অনেক সময় আমরা এই কম্প্যারিজন ক্ষেত্রে কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে স্পেশালি একটু মনোযোগ দিয়ে শুনেন যে কোয়ান্টিটি ভ্যারিয়েন্সের ক্ষেত্রে অনেক সময় বাজেটেড বলতে আমরা বাজেটেড ক্যাপাসিটি অর বাজেটেড তাদের যে প্ল্যান্ড ইউনিটস থাকে আমরা সেটাকে সরাসরি মিন করি এবং এটা মিন করারই অনেক কারণ আছে কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন প্রাইস ভ্যারিয়েন্সে আমরা সবসময় ওই বাজেটেড কোয়ান্টিটিটাকে ফোকাস করি বাট যখন কিনা আমরা কোয়ান্টিটি ভ্যারিয়েন্সে আসবো তখন আমার দৃষ্টিটা একটু সরায় আনতে হবে দেখেন এখানে ওদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন ক্যাপাসিটি অ্যাকচুয়ালি 2 লাখ ইউনিটস তাই না সিম্পলি তো আমি বলতেই পারি যে বাজেটেড ইউনিটস 2 লাখ যদি হয় তাহলে তার বাজেটেড ওয়ার্কিং আওয়ার শুড বি জাস্ট 2 দিয়ে গুণ দিলেই হয় প্রতি ইউনিটের জন্য 2 ঘন্টা করে বরাদ্দ তাহলে 4 লাখ হওয়ার কথা দেখেন ইট ইজ ভেরি কনফিউজিং এরকম একটা ভুল অ্যান্সার কিন্তু এখানে আছে যেটা অনেকেই টিক দিবে বাট ইট ইজ নট রাইট বাট যখন কিনা কোয়ান্টিটি ভ্যারিয়েন্সে কাজ করব সেক্ষেত্রে দেখেন অ্যালাউড শব্দটাকে একটু ইউজ করে অনেক সময় অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে ওয়ার্ড টু ওয়ার্ড একটু ডিফারেন্স আছে অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন little bit different from budgeted or budget অনুযায়ী প্রতি ঘন্টা প্রতি ইউনিটের জন্য লাগে 2 this is budgeted by standard cost quite okay but or actual production ছিল 198,000 তার মানে ও allowed কতটুকু খরচ করার জন্য 198,000 into 2 that means 39,600 এইটা এখানকার সতর্কতার বিষয়টা হলো এইটাই আমরা ভুল করে যেন তার ইউজুয়াল যে ক্যাপাসিটি সেটাকে যেন বাজেটেড হিসেবে না নিই আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কতটুকু সে কনজিউম করে বা প্রোডাকশন করে সেইটার জন্য তার বরাদ্দ কতটুকু দ্য অ্যালাউড লিমিটটা ক্লিয়ার এটা আরিফ ভাই রোহিত ভাই আচ্ছা আর একটা করব 80 নাম্বার প্রশ্নটা কি variance analysis of the performance for the month of May would show variance analysis of the performance for the month of May would show এখানে মানে একটু অ্যাম্বিগুয়াস কথা বলছে আসলে টু দ্য পয়েন্ট কোন ভ্যারিয়েন্সটা বের করতে হবে সেটা কিন্তু বলেনি পারফরম্যান্সের কথা উল্লেখ করছে তো একটু মানে বেক টাইপের কথা বলছে হ্যাঁ পারফরম্যান্স দিয়ে ছেড়ে দিছে হ্যাঁ যদিও এটা হচ্ছে ডিরেক্ট লেবার প্রাইস ভ্যারিয়েন্স নিয়ে কাজ করছে ক্যালকুলেশনটা হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্সের উপরে তার মানে আমাদের একটু ইনফরমেশন গুলো দেখে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কোন ভ্যারিয়েন্সটা বের করাটা সহজ from the given information কারণ দেখেন পারফরম্যান্স তো বিভিন্ন রকম হতে পারে ডিরেক্ট লেবার এফিসিয়েন্সি হইতে পারে ডিরেক্ট ম্যাটেরিয়াল এফিসিয়েন্সি হইতে পারে বাট ব্যাপারটা এমন যেখানে যে ধরনের ইনফরমেশন আছে সেগুলো দিয়ে অন্যান্য ক্যালকুলেশনটাকে হয়তো প্রপারলি সাপোর্ট নাও করা যেতে পারে সো একটু কনফিউশন বাড়ায় রাখছে অন্য কিছু না ক্যালকুলেশনটা খুবই সহজ এবং ছোট দ্য আনফেভারেবল ডিরেক্ট লেবার প্রাইস ভ্যারিয়েন্স 1275 আচ্ছা 1275 কিভাবে হলো আমরা একটু প্রুফ করে দেখতে পারি
price variance. Price variance হলো actual rate minus standard rate into যেহেতু আমরা লেবারের মধ্যে আছি সম্ভবত লেবার, সো actual labor hour used. Okay, তাহলে দেখেন actual rate of labor কত। Budgeted output for the month of May was 9,000 units. With direct material এত, direct labor was budgeted 45 minutes. হ্যাঁ, আপনার ক্যালকুলেশনটাকে একটু লেন্দি করার জন্য শয়তানি করে একটু মিনিটের মধ্যে ফেলাইছে, অন্য কিছু না। 45 minutes per unit for a total of 81,000. তাহলে এই পর্যন্ত হলো বাজেটেড এভরিথিং। 81,000 হলো বাজেটেড for maximum 9,000 units of production. এবার আসেন actual output for the month was 8,500 units with $127,500 in direct materials and direct labor হলো 77,775. Okay, the direct labor standard of 45 minutes was maintained throughout the month. অর্থাৎ এইখানে কোনো পরিবর্তন হয় নাই, ও সব সময় প্রতিটা ইউনিটের জন্য 45 মিনিটস করেই লাগছে। দ্যাট মিন্স এই জায়গাতে কোনো ভ্যারিয়েন্স হয় নাই। এমনও হয়তো পারে যে আমরা আগে একটা জায়গায় দেখছি যে হয়তো তার জন্য যা বরাদ্দ সময় ছিল তার চেয়ে একটু কম লাগছে বা বেশি লাগছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সে সবসময় 45 মিনিটস এই স্ট্যান্ডার্ডে মেনটেন করছে। তার মানে তার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ইফিসিয়েন্সি মানে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। তাহলে এটা প্রাইস ভ্যারিয়েন্স হবে, এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি। কিভাবে? তাহলে অ্যাকচুয়াল রেটটা কত? অ্যাকচুয়াল রেট পার আওয়ার। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে আমি লিখে রাখি, 45 মিনিটস মানে এটা ঘন্টায় এক্সপ্রেস করলে কত হয়? 0.75 ঘন্টা, তাই না? জি। ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে অ্যাকচুয়াল ঘন্টা কত লাগছে ওর? অ্যাকচুয়াল রেট যেহেতু বের করবো, ওর টাকা লাগছে হলো 77,775 এত টাকা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ঘন্টা, তাই না? জি। অ্যাকচুয়াল ঘন্টা কত লাগবে? তাহলে 8,500 ইউনিটস ইন্টু 75, ওর অ্যাকচুয়াল ইউনিট কত? 8,500। তাহলে 8,500 ইন্টু 0.75 6,375 হয়। এটার ভ্যালু আসবে হলো 6,375। 7,775 ডিভাইডেড বাই 6,375, 12 টাকা 20 পয়সা actual rate. So what would be the standard rate? Standard rate হলো 81,000 divided by, similarly or হচ্ছে ইউনিট কত? 9,000 ইউনিটস। 9,000 ইউনিটস কে আপনি 0.75 দিয়ে গুণ দেন, 6,750 হবে এটা ঘন্টায় হিসাব করলে। মানে 81,000 ডিভাইডেড বাই 6,750। স্ট্যান্ডার্ড রেট কিন্তু কম ছিল। তাহলে ফর্মুলাতে করলে কত হবে? 12.20 মাইনাস 12 ইন্টু অ্যাকচুয়াল লেবার আওয়ার্স ইউজড। অ্যাকচুয়াল লেবার আওয়ার ইউজড কত? এটা না, 6,375, রাইট? 6,375, এটা দিলে আসবে হলো 1,275 টাকা। এই ডলারটা আসবে। দিস ইজ আনফেভারেবল। তো তেমনি বুঝতে পারতেছি যেহেতু অ্যাকচুয়াল রেট ওয়াজ গ্রেটার দেন দ্য স্ট্যান্ডার্ড রেট, সো ইট ওয়াজ আনফেভারেবল। আচ্ছা, এখন কনফিউশন থাকতে পারে আপনার যে এটা থেকে আমি কেন লেবার এফিসিয়েন্সি
ভ্যারিয়েবলটা কেন বের করতে পারলাম না? দেখেন লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স কি এখান থেকে আসলে বের করা সম্ভব ছিল কিনা একটু ক্রস চেক করতে পারেন আপনার স্যাটিসফ্যাকশনের জন্য। মানে এই অঙ্কটা আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি বিধায় এত দ্রুত এটাকে পিক করছি এবং প্রমাণও করে দিলাম, বাট রাইট মোমেন্টে এটা নিয়ে আমার কনফিউশন থাকতেই পারে। সেক্ষেত্রে একটু ক্রস চেক করা লাগতে পারে, খুব কুইকলি আমরা একটু দেখতে পারি। আচ্ছা, ওদের টোটাল আওয়ার্স তো আমরা পেয়ে গেছি, তাই না? বাজেটেড, এটা কিন্তু বাজেটেড, নট অ্যালাউড। অ্যালাউড ফর অ্যাকচুয়াল এটা না। আচ্ছা, এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সের জন্য যেটা দরকার পড়ে, অ্যাকচুয়াল লেবার আওয়ার ইউজড ফর ৮৫০০ ইউনিটস, ৬৩৭৫ মাইনাস ওর অ্যালাউড কত হবে তাহলে? allowed labor hours for 8500 units, গুণন ওইটাই হবে ৬৩৭৫ ৬৩৭৫ই হবে। কেন হবে? কারণ ও থ্রুআউট দ্য ইয়ার এই 45 মিনিটসটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে পারছে। সো দেখেন ৬৩৭৫ আর ক্যালকুলেশন করার দরকার আছে? না। দ্যাট মিন্স নো ভ্যারিয়েন্স। সো এটার সাথে লেবার এফিসিয়েন্সিটা যায় না। একবার বলছে আনফেভারেবল, আবার বলছে ফেভারেবল ডিরেক্ট লেবার এফিসিয়েন্সি। ওর কোনো ভ্যারিয়েন্সই নাই, ফেভারেবল আনফেভারেবল তো এটা নিউট্রাল, দুইটাকে একদম খারিজ করে দিতে পারেন। আচ্ছা, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স হয়েছে কিনা কি বের করতে চান? দেখি কি হয়। তো যেহেতু বলছে শুধু পারফরমেন্স বের করো, আমাকে তো বলে দেয়নি যে লেবার না ম্যাটেরিয়ালস। আচ্ছা, material uses variance. Material uses variance means actual quantity minus budgeted Standard quantity. মানে standard quantity allowed for the actual units into standard rate. আচ্ছা, actual quantity of raw materials কত ছিল? Then budgeted output for the month at 9000 units and direct material at $15 per unit. আচ্ছা, direct labor was এত, actual output for the month was 8500 units, direct material and এত হলো direct labor. The direct labor standard ... আচ্ছা, এমন কোন ইনফরমেশন আছে কি আদৌ যে এখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালস বের করা যায়? বেসিক ইনফরমেশনই তো নাই, তাই না? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালস তো দূরের কথা, র মেটেরিয়ালস এর শুধু একটা রেট বলা আছে, হ্যাঁ, কিন্তু কত ইউনিটস র মেটেরিয়ালস লাগে এক ইউনিট ফিনিশ গুডস তৈরির জন্য এই ধরনের কোনো ইনফরমেশন অ্যাভেলেবল নাই। সো এটা কোনোভাবে ফেলা যায় না। নট এনাফ ইনফরমেশন ফর দিস ক্যালকুলেশন। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এই হলো বিষয়। মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ গুলা একটু 19-20 কাছাকাছি এইরকমই, হ্যাঁ। আবার 100-র পর থেকে একটু অন্যরকম আসছে, মিক্সড ইনপুট আছে, এগুলো একটু দেখবো আমরা। সো অনেকেই গ্যাপ দিচ্ছেন গত সেশনে আমি ওই জাস্ট ভ্যারিয়েন্স অ্যানালাইসিস এর ফার্স্ট যে এমসিকিউ গুলো নিয়ে কাজ করছিলাম 1 থেকে 20 পর্যন্ত, ওগুলোর মধ্যেই ছিলাম। দ্যাট মিন্স ইট ইজ কমপ্লিটলি রিপিটেটিভ ছিল। জুনায়েদ ভাই মিস করছেন? হ্যাঁ, আমি ছিলাম না। ছিলেন আপনি, পরপর 2টা সেশন ছিলেন না। সো নো প্রবলেম। সো আমরা আগামী শনিবারের সেশনটা আমি অফ রাখতেছি, ক্লোজিং একটু ঝামেলা আছে, অনেকেই অ্যাবসেন্টও থাকবে। সো শনিবার পর্যন্ত বা পরের সেশন পর্যন্ত আপনারা একটু 1 থেকে 100 এমসিকিউটা একটু রিভাইজ করেন। আপকামিং যেটা হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে, বেটার আপনারা একটু রিক্যাপ করেন পেছনের দিকে 1 থেকে 100-র মধ্যে। ম্যাথগুলো বেশ ইন্টারেস্টিং এবং খুবই ছোট, যত দ্রুত প্র্যাকটিস করবেন আর কি তত দ্রুত হাতটা ফাস্ট হবে, মনেও থাকবে ইনশাল্লাহ।
তো আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই।